আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। আজকে আমরা এক বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলবো। রাজনীতিতে কখন কে ব্রেক কষে আর কখন কে গতি বাড়ায় তা বোঝা সত্যিই কঠিন কাজ। সর্বভারতীয় রাজনীতিতে সাম্প্রতিককালে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্রেক কষেছেন। তারা দলগতভাবে এবং সরকারগতভাবে ব্রেক কষেছেন। সাম্প্রতিক ইতিহাস কিন্তু অন্য কথা বলে। সাম্প্রতিক ইতিহাসে এমন দৃশ্য দেখা যায়নি। অনেক সময় তারা দলীয়ভাবে কিছু পদক্ষেপে ব্রেক দিয়েছেন, আবার অনেক সময় সরকারিভাবে তারা কিছুটা পিছিয়ে এসেছেন। সম্প্রতি আন্দোলনের চাপে তারা কিছু পদক্ষেপ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছিলেন। তবে আজকের ঘটনাটা একদমই আলাদা। আজকে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পিছিয়ে আসতে হলো? কেন তাদেরকে প্র্যাকটিক্যালি এই ব্রেকটা কষতে হলো? কোন কারণে তারা বাধ্য হলেন? আমি কিছু নির্দিষ্ট তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন যে সম্প্রতি একটা বড় ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেসের 20 জন বিদ্রোহী সাংসদকে দল বদল করানো হয়েছে। তাদেরকে এনসিপিআই নামের একটা নতুন নৌকার ওপর তুলে দেওয়া হয়েছে। 20 জন সংসদকে এই নতুন প্ল্যাটফর্মে নেওয়া হয়েছে। সে তো গেল একটা দিক, কিন্তু এর মূল কারণ কি? কিসের ভিত্তিতে এই পুরো খেলাটা চলছে? আপনারা জানেন যে সংসদে 3টি খুব গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে চাইছে বিজেপি সরকার। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এই 3টি বিলকে খুব গুরুত্ব দিচ্ছেন। ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় ক্ষেত্রে এটাকে একটা বড় লক্ষ্য হিসেবে ধরেছে। প্রথম বিলটি হলো এক দেশ এক ভোটের বিল। এই বিলটির মূল লক্ষ্য হলো 2029 সালের সাধারণ নির্বাচন। এখন 2026 সালের শেষের পথ। সামনে রয়েছে 2027 সাল এবং 2028 সাল। মাঝখানে মাত্র 24 মাস সময় আছে। এই 2 বছর পরেই ভারতের মাটিতে মহানির্বাচন আসবে। সেই 2029 সালকে মাথায় রেখে এই পরিকল্পনা করা হয়েছে। এক দেশ এক ভোট এর মানে কি? এর মানে হলো লোকসভা নির্বাচনের সঙ্গেই সব রাজ্যের বিধানসভা নির্বাচন ও পুরসভা বা পঞ্চায়েত ভোট একসঙ্গে করানো। এটি বিজেপির একটা প্রধান এজেন্ডা। এর পাশাপাশি আরও 2টি বিল রয়েছে। দ্বিতীয়টি হলো মহিলা সংরক্ষণ বিল, আর তৃতীয়টি হলো ডিলিমিটেশন বিল বা আসন পুনর্বিন্যাস বিল। এই ডিলিমিটেশন বিলটি বিজেপির জন্য অত্যন্ত ক্রুশিয়াল বা গুরুত্বপূর্ণ। বিজেপিকে যদি ভবিষ্যতে আবার দিল্লিতে ক্ষমতায় আসতে হয়, তবে কিছু জটিল অঙ্ক মেলাতে হবে। সেই হিসেব মেলানোর জন্যই এই বিলটি পাশ করানো দরকার। লোকসভার আসন সংখ্যা এক ধাপে অনেকটাই বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে এমন একটা জায়গায় পৌঁছানো যাবে যেখান থেকে পুনরায় ক্ষমতায় আসা অনেক সহজ হবে। কিন্তু এই বিলগুলো পাশ করানো কি সহজ বিষয়? একেবারেই নয়। ডিলিমিটেশন বিল পাশ করাতে গেলে সংসদে 2/3 মেজরিটি বা বিশেষ সংখ্যাগরিষ্ঠতা দরকার। লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষেই 2/3 সমর্থন প্রয়োজন। এখন আসুন আমরা সংসদের অঙ্কটা একটু সহজ ভাষায় বুঝে নিই। যারা সাধারণ মানুষ তারা হয়তো এই কঠিন পাটিগণিত সবসময় হিসাব করেন না, কিন্তু রাজনীতিতে এই সংখ্যার গুরুত্ব অপরিসীম। বিশেষ সংখ্যাগরিষ্ঠতার জন্য লোকসভায় মোট 360 জন সাংসদের সমর্থন দরকার, অর্থাৎ
360 জন সাংসদকে বিলে সই বা ভোট দিতে হবে। অন্যদিকে রাজ্যসভায় এই প্রয়োজনীয় সংখ্যাটি হলো 164। কিন্তু বর্তমানে লোকসভায় শাসক দল বা এনডিএর কাছে কত আসন আছে? এনডিএর কাছে আছে 324 জন সাংসদ। তাহলে প্রয়োজনীয় 360 জন পেতে আরও কতজন চাই? হিসাব বলছে এখনো প্রায় 36 জন সাংসদের সমর্থন কম রয়েছে। এক্ষেত্রে ঘাটতি মেটাতে বিজেপির করণীয় কি আলোচনা করব, তবে তার আগে শিরোনাম আপডেটে সময় একটা ছোট্ট বিরতির। সঙ্গে থাকুন। আমতা হাওড়ায় নিউ রানা টেলিকম সেন্টার। মোবাইল থেকে শুরু করে সব ধরনের হোম অ্যাপ্লায়েন্স এখন এক ছাদের নিচে, সেরা দামে সেরা কোয়ালিটির নিশ্চয়তা। তাই এখনই যোগাযোগ করুন 9332307267 নম্বরে অথবা 9642777833 নম্বরে। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম মাল্টি স্পেশালিটি হসপিটাল। বিভিন্ন চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তার ও উন্নত সুযোগ সুবিধা পাবেন একই ছাদের তলায়। একাধিক স্বাস্থ্য সমস্যা নির্মূলের জন্য উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থাও রয়েছে। উন্নত মানের যন্ত্রের মাধ্যমে উপযুক্ত চিকিৎসা পরিষেবা পেতে আজই চলে আসুন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোমে। আমাদের ঠিকানা 4/4 থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। আমাদের যোগাযোগ নাম্বার 0321822850, 9647346036 এবং 7407305031। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। তো যেটা বলছিলাম, এই ঘাটতি মেটাতে বিজেপি কার দিকে তাকিয়েছিল? তারা দক্ষিণ ভারতের দিকে বিশেষ নজর দিয়েছিল। নির্দিষ্ট করে বলতে গেলে তামিলনাড়ুর ডিএমকে দলের দিকে তাদের নজর ছিল। ডিএমকের 22 জন লোকসভার সাংসদ রয়েছেন। বিজেপি আশা করেছিল এই 22 জন সাংসদ তাদের সমর্থন করবেন। যদি এই 22 জন এনডিএর 324 জনের সঙ্গে যোগ দেন, তবে সংখ্যাটি দাঁড়ায় 346। এর মধ্যে নতুন এনসিপিআই দলের সাংসদদের হিসাবও ধরা আছে। কিন্তু 346 হলেও লক্ষ্য পূরণ তো আর হয় না। 360 পৌঁছাতে তখনও 14 জন সাংসদ কম থাকে। অন্যদিকে রাজ্যসভার অবস্থা কি? রাজ্যসভায় দরকার 164 জন, কিন্তু এনডিএর আছে 158 জন, অর্থাৎ সেখানেও সরাসরি 6 জন সাংসদ কম রয়েছে। তাহলে বাকি সাংসদের যোগান কিভাবে হবে? বিজেপি কিভাবে এই বাড়তি সমর্থন জোগাড় করবে? এই নিয়েই এখন পুরো দিল্লিতে জোর আলোচনা চলছে। সম্প্রতি তৃণমূলের 20 জন যেমন ভেঙেছেন, তেমনি অন্য কিছু দলেও ভাঙনের চেষ্টা চলছে। উদ্ধব ঠাকরের দল থেকেও কয়েকজন সাংসদ সরে এসেছেন। স্পিকার ইতিমধ্যেই 6 জন সাংসদকে একনাথ শিন্ডে গোষ্ঠীর সঙ্গে যুক্ত করে দিয়েছেন। সব মিলিয়ে একনাথ শিন্ডের শিবসেনার আসন সংখ্যা দাঁড়িয়েছে 13। তবে এই দল বদল নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। আইনজীবী কপিল সিব্বল এই নিয়ে শীর্ষ আদালতে সওয়াল করছেন। আদালতের সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করছে। এখন যদি আমরা সব সংখ্যা যোগ করি, তবে দেখা যাবে লোকসভায় 26 জন এবং রাজ্যসভায় 10 জন, অর্থাৎ মোট 36 জন সাংসদকে নতুন করে কাছে টানা হয়েছে। কিন্তু এই সংখ্যা দিয়েও লোকসভায় 360 বা রাজ্যসভায় 164 ছোঁয়া কিন্তু সম্ভব হচ্ছে না। এখন মূল প্রশ্ন হলো, ডিএমকে কেন বেঁকে বসলো? ডিএমকে নেতা এম.কে. স্টালিন কেন বিজেপির সঙ্গে সরাসরি সমঝোতায় এলেন না? দক্ষিণ ভারতের রাজনীতি এখন বেশ গরম। তামিলনাড়ুতে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। অভিনেতা থলপতি বিজয়ের নতুন দল আসার পর থেকে রাজনীতির হিসেব পুরো বদলে গেছে। স্টালিন এখন অনেকটাই চাপে পড়েছেন। বিজেপি ভেবেছিল এই সুযোগে স্টালিনকে পাশে পাওয়া যাবে,
কারণ স্টালিনের ডিএমকে দলের কাছে লোকসভায় 22 জন আর রাজ্যসভায় 8 জন সাংসদ আছেন। মোট 30 জন সাংসদের এক বিশাল শক্তি তাদের হাতে রয়েছে। এই 30 জনের সমর্থন পেলে বিজেপির কাজ অনেক সহজ হয়ে যেত, কিন্তু যখনই বিল পেশ করার প্রস্তুতি শুরু হলো তখনই বাধা হয়ে দাঁড়ালেন স্টালিন। ডিএমকে নেতা টি.আর. বালু স্পষ্ট ভাষায় তাদের অবস্থান জানিয়ে দিলেন। ডিএমকে কি শর্ত দিল? তারা বলল, ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাসের নিয়ম সবার জন্য সমান হতে হবে। যে নীতি মানা হবে তা যেন প্রতিটি রাজ্যের জন্য একই হয়। ডিএমকে দাবি তুলেছে প্রতিটি রাজ্যে বর্তমান আসনের ঠিক 50% আসন বাড়াতে হবে। অর্থাৎ কোনো রাজ্যে আসন যদি 100 হয় তবে তা বাড়িয়ে 150 করতে হবে। ডিএমকে স্পষ্ট বলেছে কোথায় জনসংখ্যা বেশি আর কোথায় জনসংখ্যা কম তা দেখে আসন বাড়ানো চলবে না। তারা জানে উত্তর ভারতে জনসংখ্যা দ্রুত বেড়েছে, অন্যদিকে দক্ষিণ ভারতে জনসংখ্যা নিয়ন্ত্রিত রাখা হয়েছে। যদি কেবল জনসংখ্যার ভিত্তিতে আসন বাড়ে তবে উত্তর ভারতের আসন সংখ্যা হু হু করে বেড়ে যাবে আর দক্ষিণ ভারতের আসন তুলনামূলকভাবে কমে যাবে। এতে সংসদে দক্ষিণ ভারতের রাজনৈতিক প্রভাব অনেকটাই কমে যাবে। ডিএমকের এই আশঙ্কার কারণ বুঝতে একটা সহজ উদাহরণ দেওয়া যাক। ধরুন পশ্চিমবঙ্গের কথাই। পশ্চিমবঙ্গে বর্তমানে 42টি লোকসভা আসন রয়েছে। ডিএমকের হিসেব মানলে 50% বাড়লে আরও 21টি আসন যুক্ত হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গে মোট আসন হবে 63টি। স্টালিনের দল এখন লিখিত প্রতিশ্রুতি চাইছে। তারা বলছে বিলে স্পষ্ট লিখতে হবে যে প্রতিটা রাজ্যেই 50% করে আসন বাড়াবে। কোনোভাবেই দক্ষিণ ভারতের সঙ্গে বৈষম্য করা যাবে না। তবে কি ডিএমকের এই কঠোর অবস্থানের কারণে কি পুরো পরিকল্পনা আটকে গেল? আমরা থাকবো এই আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটের সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। মেডিটেক হাসপাতাল পূর্ব বর্ধমান 5 বছর ধরে মানুষের আশা ও ভরসার অন্যতম ঠিকানা মেডিটেক হাসপাতাল। 110টি বেড সম্পন্ন এই সুপার স্পেশালিটি হাসপাতালে পাবেন উন্নত মানের সর্বস্তরের চিকিৎসা ব্যবস্থা। স্বাস্থ্য সাথীকে বাস্তবায়িত করতেই অঙ্গীকারবদ্ধ এ গ্রেডেড মেডিটেক হাসপাতাল। সুলভ মূল্যে সুচিকিৎসা পরিষেবা পেতে আজই চলে আসুন মেডিটেক হাসপাতালে। আমাদের ঠিকানা নবাবহাট, পূর্ব বর্ধমান সুরি রোড, 108 শিব মন্দিরের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7908870077। মমস কিচেন স্বাদের আসল ঠিকানা নন্দকুমার, পূর্ব মেদিনীপুর। সবসময় পাবেন মায়ের হাতের স্বাদ, প্রতিটি ডিশে থাকবে সুখের আস্বাদ। দ্রুত ডেলিভারি, সেফ আর ক্লিন। অর্ডার করুন এখনই তাই 6294996348 নম্বরে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। মোদি এবং শাহ দেখলেন যে ডিএমকে যদি ভোট না দেয় বা বিরোধিতা করে তবে বিল পাশ করা অসম্ভব হয়ে পড়বে। যদি ডিএমকে ভোটের সময় ওয়াকআউট করে তাও প্রয়োজনীয় 345 বা 360 সংখ্যায় পৌঁছানো সম্ভব নয়। সরাসরি 21 থেকে 24টি ভোটের ঘাটতি থেকেই যাবে। ঠিক এই জায়গাটিতেই ব্রেক কষতে বাধ্য হলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। তারা বুঝলেন যে জোর করে এই বাদল অধিবেশনে বিল পেশ করতে গেলে সরকার বড় ধরনের ধাক্কা খাবে। তাহলে এখন পরবর্তী পরিকল্পনা ঠিক কি? বিজেপির রণনীতি হলো আগে সব সংখ্যা জোগাড় করা হবে, সব সাংসদের সমর্থন সুনিশ্চিত করা হবে। যদি পুজোর আগে সংখ্যা জোগাড় হয়ে যায় তবে একটা বিশেষ অধিবেশনে ডাকা হতে পারে, আর যদি তা না হয় তবে আগামী শীতকালীন অধিবেশন পর্যন্ত অপেক্ষা করতে হবে। শীতকালীন অধিবেশনের আগেই সব সাংসদদের কাছে টেনে বিলটি পাশ করানোর চেষ্টা করবে বিজেপি।
এক দেশ এক ভোট, মহিলা সংরক্ষণ বিল এবং ডিলিমিটেশন বিল, এই তিনটি বিল একসঙ্গে পাশ করানোই তাদের লক্ষ্য। কেন এই এক দেশ এক ভোট বিল বিজেপির জন্য এত দরকারি? কারণ এটি কার্যকর হলে ভারতের নির্বাচনী ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। সারা দেশের সব রাজ্যের বিধানসভা নির্বাচন যদি লোকসভার সঙ্গে একই সঙ্গে হয়, তবে বিপুল পরিমাণ খরচও বেঁচে যাবে। বারবার ভোটের কারণে যে কাজগুলো জমতে থাকে বা থমকে থাকে তা আর হবে না। তবে রাজনৈতিক বিশ্লেষকরা অন্য কথা বলছেন। তাদের মতে এক দেশ এক ভোট হলে জাতীয় দল হিসেবে বিজেপি বাড়তি সুবিধা পাবে। কারণ সাধারণ মানুষ যখন প্রধানমন্ত্রীর মুখ দেখে ভোট দেবেন, তখন লোকসভার পাশাপাশি রাজ্য বিধানসভাতেও বিজেপি ভালো ফল করবে। আঞ্চলিক দলগুলোর অস্তিত্ব এতে সংকটে পড়তে পারে। এখন আমরা আসি পশ্চিমবঙ্গের কথায়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এর সরাসরি প্রভাব পড়ছে। যে 20 জন সাংসদকে তৃণমূল থেকে আলাদা করা হয়েছে, তাদের ভবিষ্যৎ কি? তাদেরকে এনসিপিআই নামক একটি ভাসমান ভেলায় বসিয়ে রাখা হয়েছে। এটি কোনো স্থায়ী দল নয়, এটি একটি সাময়িক ব্যবস্থা মাত্র। এই 20 জন সাংসদকে একসঙ্গে ধরে রাখা বিজেপির জন্য এখন সবচেয়ে বড় পরীক্ষা। যদি এদের মধ্যে 2-1জনও আবার পুরনো দলে ফিরে যান, তবে দিল্লির সব অঙ্ক ভেস্তে যাবে। সেই কারণেই কেন্দ্রীয় বিজেপি নেতারা বাংলায় পড়ে আছেন। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাংসদদের সঙ্গে প্রাতরাশ বা ব্রেকফাস্ট করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আলাদা করে বৈঠক করছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার দিল্লি গিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছেন। কিন্তু এর ফলে তৈরি হচ্ছে নতুন এক সমস্যা। স্থানীয় স্তরের বিজেপি কর্মীরা এই সিদ্ধান্ত সহজে মেনে নিতে পারছেন না। যে সমস্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিজেপি কর্মীরা রাস্তায় নেমে লড়াই করলেন, রক্ত দিলেন, আজ সেই নেতাদেরই কেন কাছে টানা হচ্ছে? এই প্রশ্ন এখন নিচু তলার কর্মীদের মুখে মুখে ঘুরছে। এই অভ্যন্তরীণ ক্ষোভ ও অসন্তোষ সামাল দিতে বিজেপি নেতৃত্ব একটা নতুন পথ খুঁজে বের করেছে। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। কি বলেছেন তিনি, শুনুন। নিচের তলায় কেউ আসবে না, শিলিগুড়িতে কাউকে নেব, উপরতলায় আসতে পারে। উপরতলায় আসতে পারে বলতে বলেছি আমি আগে, যেটা এখনো বলছি, দেশের স্বার্থে মহিলা সংরক্ষণ বেশি জরুরি হয়। কারণ বিজেপির নীতি হচ্ছে কান্ট্রি ফার্স্ট, পার্টি সেকেন্ড। আমরা জানি পার্টিতে হয়তো সাময়িকভাবে এতে বিজেপির ক্ষতি হবে, পশ্চিমবঙ্গে কিছু মানুষ বিক্ষুব্ধ হবে, কিন্তু দেশ আগে, তারপরে পার্টি। এই যে উনি পদত্যাগ করেছেন, এবার পদত্যাগ কেন করেছেন উনিই বলতে পারবেন। তাই বিগত দিনে দেখেছি যারা আমাদের নেতাদের সঙ্গে দেখা করেছেন, তারা প্রত্যেকেই আবার বিজেপির টিকিটে আসতে চেয়েছেন, কারণ তাদের এখন অনেকটা সময় বাকি। কোয়েল মল্লিকের তো মনে হয় প্রায় 5 বছর বাকি, 1 বছরও হয়নি মনে হয়। দেখুন, আমরা এনসিপিআই কে যাবে না যাবে তাদের ব্যাপার, আমরা যারা বিজেপিতে এসছে তাদেরকে নিয়ে বলতে পারবো। বাকি কে রটিচাটা তৃণমূল আর কি বালিশ চাটা তৃণমূল, সে নিয়ে আমাদের কোনো ব্যাপার নেই। ভাবুন, বিজেপি নেতৃত্ব কিভাবে বিষয়টিকে ব্যাখ্যা করছে। তারা নিচু তলার কর্মীদের বোঝাচ্ছে যে দেশের বড় স্বার্থে এই ত্যাগ স্বীকার করতে হচ্ছে। তবে রাজনীতিতে এই যুক্তিরও দুটো দিক রয়েছে। যেসব কর্মী কেবল অন্ধভাবে নেতৃত্বকে বিশ্বাস করেন, তারা হয়তো এটি মেনে নেবেন, কিন্তু যেসব কর্মী যুক্তি দিয়ে বিচার করেন, তারা প্রশ্ন তুলবেনই। তারা বলবেন যে ভোটের আগে যাকে চোর বা দুর্নীতিগ্রস্ত বলা হলো, তাকে কিভাবে এখন দলে জায়গা দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির এই সিদ্ধান্ত আগামী দিনে বড় প্রভাব ফেলবে। একদিকে সংসদীয় অঙ্ক মেলানোর চাপ, অন্যদিকে দলের ভেতরের অসন্তোষ সামলানোর দায়িত্ব। সুনীল বনসাল, বিএল সন্তোষের মতো দিল্লির প্রবীণ নেতারা তাই পশ্চিমবঙ্গে টানা পড়ে আছেন।
তারা প্রতিটি বুথ এবং জেলার হিসাব রাখছেন। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? নরেন্দ্র মোদী ও অমিত শাহ আপাতত তাদের গাড়ির ব্রেক কষেছেন। তারা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন। রাজনীতি হলো সম্ভাবনার খেলা। আজ যা অসম্ভব মনে হচ্ছে কাল তা সম্ভব হতেই পারে। আজ থেকে 3 মাস আগে কেউ ভাবেনি তৃণমূলের 20 জন সাংসদ এভাবে সরে আসবেন। তাহলে আগামী 3 মাস পর কি হবে তা কেই বা বলতে পারে? সময় এর দেবে শেষ উত্তর। আপনারা কি ভাবছেন এই পুরো ঘটনাটি ভারতের রাজনীতিকে ঠিক কোন দিকে নিয়ে যাবে? মোদী শাহের এই ব্রেক কষা কি সাময়িক কৌশল নাকি বড় কোনো বিপর্যয়ের ইঙ্গিত? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট,